হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত শ্রীকান্ত মুভিটি, যেখানে লিড রোলে অভিনয় করেছেন রাজকুমার রাও। এটি আসলে শ্রীকান্ত প্লাজের উপর নির্মিত একটি মুভি, এই জন্য ভিডিওটিকে একটি লাইক করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মেইন এক্সপ্লেনেশনে। সিনেমার শুরুতে আমরা অন্ধ্রপ্রদেশের একটি সিন দেখতে পাই, যেখানে 13 জুলাই 1991 সালে একটি ছেলের জন্ম হয়। আসলে ছেলে হওয়াতে তার বাবা খুব খুশি ছিল, আর সেই খুশিতেই সে তার ছেলের নাম ফেমাস ক্রিকেটার শ্রীকান্তের নামে নামকরণ করে। সেই সাথে সে বলে যে তার ছেলে বড় হয়ে একজন ক্রিকেটারই হবে। কিন্তু শ্রীকান্তের বাবার খুশি খুব বেশি দিন টিকে না, কারণ সে খুব তাড়াতাড়ি জানতে পারে যে তার ছেলে জন্ম থেকে অন্ধ হয়েছে। এজন্য সে মনে খুব কষ্ট পায়। এরপর শ্রীকান্তের পরিবাররা চিন্তা ভাবনা করে যে এই ছেলেকে এখনই মেরে দিতে হবে, কারণ এই দুনিয়াতে আসলে এর জায়গা না। যদি আজকে একে তারা না মারে, তাহলে এই দুনিয়ার সব লোকজন তাকে প্রতিদিনই মারবে। এরপর শ্রীকান্তের বাবা যখন তাকে প্রায় মেরেই ফেলবে, সেখানে শ্রীকান্তের মা চলে আসে, কারণ সে চায় না তার ছেলের মৃত্যু হোক। আর এরপরেই কাহিনী সামনের দিকে গড়িয়ে যায়। আমরা দেখতে পাই যে শ্রীকান্ত তার দুঃখ এবং কষ্টের সঙ্গে লড়াই করতেছে, যেখানে আসলে তাকে বেশ কয়েকবার বুলি করা হয়। কিছু ছেলে তাকে ভিখারি বলে, আবার কিছু ছেলে তাকে ধরে মারধর করে। কিন্তু শ্রীকান্ত তার সিদ্ধান্তে অটট ছিল। সে তার এই পেরেশানি থেকে কখনোই দূরে সরে যাবে না। সে চায় সে সবকিছুর মোকাবেলা করবে এবং এগুলোর সাথে লড়াই করবে। আসলে অন্ধ হওয়া সত্ত্বেও সে তার ক্লাসের টপার ছিল। তার বুদ্ধি অন্য সকলের থেকে আলাদা ছিল। সে বেশ কিছু জিনিস অন্য ছেলেদের তুলনায় খুব দ্রুতই শিখে যেত। কিন্তু গ্রামে তো এত বেশি সুযোগ সুবিধা নেই, যেখানে আসলে শ্রীকান্তের মতো ছেলেদের ট্যালেন্ট সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য শ্রীকান্তের একজন টিচারের কথায় তার বাবা তাকে শহরে নিয়ে চলে যায়, আর সেখানে একটা ব্লাইন্ড স্কুলে শ্রীকান্তের অ্যাডমিশন করায়। এই স্কুলে সমস্ত অন্ধ বাচ্চাদের জন্য ফ্রি ছিল, আর সেখানেই শ্রীকান্ত দীপিকা ম্যাডামের সঙ্গে দেখা হয় এবং সে প্রথমবার দেখতে পায় সে আসলে এই বাচ্চাদেরকে দেখাশোনা এবং পড়ালেখা করায়। যে আসলে শ্রীকান্তের জন্য ম্যাডাম না, তাকে পেলে পুষে বড় করার দায়িত্ব নেয়। অ্যাকচুয়ালি দীপিকা ম্যাডাম তাকে টিচারের থেকে নিজের মায়ের জায়গা দিয়ে দেয় এবং শ্রীকান্তের যেসব জিনিস খুব পছন্দ সেই জিনিসগুলো সে করতে লাগে এবং দীপিকা ম্যাডাম তাকে সবকিছু শিখিয়ে দেয়। আর ঠিক এখানেও শ্রীকান্ত অন্য সব বাচ্চাদের থেকে সবার থেকে এগিয়ে থাকে, যে আসলে পড়াশোনাও এগিয়ে এবং চেসেও সবার থেকে এগিয়ে। আর এখানে থাকা বড় বড় মেশিনকেও সে ঠিক করে দেয়। আর এখানে দীপিকাও শ্রীকান্তের পুরোপুরি সাথী দেয়, আর যার ফলে শ্রীকান্ত সবকিছু খুব সহজে হাসিল করে নেয়। এরপর একদিন যখন স্কুলে একটা ফাংশন হচ্ছিল, সেখানে ট্রাস্টিরা চলে আসে, আর সেখানে শ্রীকান্ত, যে মূলত স্কুলের টপার ছিল, তাকে স্পিচ দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেওয়া হয়। কিন্তু সেখানে শ্রীকান্ত এই ট্রাস্টিদের সামনে এই স্কুলের সব গোপন তথ্য ফাঁস করে দেয়। সে বলে এখানকার লোকজন তো আমাদের ঠিকভাবে দেখাশোনা করে না, আর এখানে যে সব পয়সা আসে সেখান থেকে অর্ধেক পয়সা আমাদের উপর খরচ হয় এবং বাকি অর্ধেক পয়সা এখানকার দায়িত্বে যারা নিজে নিয়োজিত আছে তারা মেরে দেয়। সেই সাথে কিচেন থেকে সবসময় চিকেনের গন্ধ আসে, কিন্তু আমাদের সবসময় সবজি দিয়ে খাওয়ানো হয়। এখন শ্রীকান্ত এত বড় কাণ্ড ঘটিয়ে দিয়েছে, আর এই জন্য গভর্নিং বডির সদস্যরা তার উপর রাগান্বিত হয়ে তাকে স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর শ্রীকান্ত বুঝতেও পারে না যে তার সাথে আসলে কি ঘটে গেল। সে আসলে কখনোই ভাবেনি যে স্কুলওয়ালারা তার সঙ্গে এত বড় কিছু করে ফেলবে। সেই সাথে দীপিকা ম্যাডামও সেখানে ছিল না, এজন্য সে তো আসলে জানেই না যে শ্রীকান্তের সাথে কি হয়ে গিয়েছে। এরপর শ্রীকান্ত অন্ধের মতো সারা শহর এভাবেই ঘুরে বেড়াতেছিল, আর তাকে অন্ধ দেখে কিছু লোক তো তাকে ভিক্ষা দিয়েও চলে যাচ্ছিল, কিন্তু কেউ আসলে শ্রীকান্তের কোনো হেল্প করতেছিল না, কারণ সবাই ভাবতেছিল যে এটা আসলে কেউ ভিখারি হতে পারে। আর এই খবর যখনই দীপিকা ম্যাডামের কাছে চলে যায়, আর তখন সে সাথে সাথেই শ্রীকান্তকে খুঁজতে খুঁজতে তার কাছে এসে পৌঁছে যায়। আর সেখানে শ্রীকান্ত বলে যে আমাকে আসলে সামনের দিকে পড়তে হবে, আমি এরকম ভিখারি হতে চাই না। এই বলে সে কান্না ভেঙে পড়ে। সবকিছু শুনে দীপিকা ম্যাডাম খুব কষ্ট পায়, আর এরপরে সে আসলে শ্রীকান্তের কেয়ারটেকার হয়ে যায়। শ্রীকান্তের সব রেসপন্সিবিলিটি দীপিকা ম্যাডাম নিয়ে নেয়। দীপিকা ম্যাডাম বলে যে তার ফ্যামিলিকে যে তোমরা তাকে স্কুলে পড়াও আর না পড়াও, আমি তাকে ঠিকই পড়াবো। এরপর দীপিকা ম্যাডাম একটা টেপ রেকর্ডারে তার বেশ কিছু সিলেবাস রেকর্ড করে তাকে দিয়ে দেয়, যাতে করে শ্রীকান্ত সবকিছু শুনে মনে রাখতে পারে। আর শ্রীকান্ত সবকিছু টেপ রেকর্ডারে শুনে মুখস্থ করতে থাকে এবং সে তার নিজের পড়াশোনাকে সামনের দিকে কন্টিনিউ করতে থাকে। এরপর যখন এক্সামের টাইম আসে, তখন সে তার নিজের প্রিপারেশন ভালো থাকার কারণে এখানেও স্কুলের টপার হয়ে যায়, যার ফলে সে 90% মার্ক অর্জন করে। এরপর শ্রীকান্ত সামনের দিকে সে সায়েন্স নিয়ে পড়ালেখা করতে চায়, কিন্তু এই কলেজের গভর্নিং বডির সদস্যরা তাকে সায়েন্স দিতে নিষেধ করে দেয়, আর তাকে আর্টস নেওয়ার জন্য বলা হয়। কারণ কলেজওয়ালারা মনে করে যে সায়েন্সের মতো কঠিন সাবজেক্ট অন্ধ হওয়ার ফলে সে হয়তোবা করতে পারবে না, কিন্তু শ্রীকান্তের ভিতরে জিদ চলে আসে। সে বলে যে আমি সায়েন্সেই পড়বো। এরপর সে বাধ্য হয়ে ইন্ডিয়ান এডুকেশনের বিরুদ্ধে কেস করে বসে, যাতে ব্লাইন্ড বাচ্চাদেরকেও সায়েন্স পড়তে দেওয়া হয়। এরপরে যখন পয়লা হিয়ারিং পড়ে, তখন শ্রীকান্ত তার নিজের স্পিচে সবার জবান বন্ধ করে দেয়। আর এরপর
এরপর কলেজের প্রিন্সিপালকে ডেকে নেওয়া হয় যাতে এখানে প্রিন্সিপালের মতামত নেওয়া হয়। এরপরে হিয়ারিং এ প্রিন্সিপাল আসে কোর্টে এবং সেখানে সে বলে যে সায়েন্সের সাবজেক্ট অনেক টাফ, আর শ্রীকান্তের মতো অন্ধ বাচ্চারা এই টপ সাবজেক্টদের কিভাবে পড়ালেখা করবে, এত কঠিন সাবজেক্ট। তখন শ্রীকান্ত বলে যে সে নিজে সবকিছু পড়তে পারে। এরপর প্রিন্সিপাল তাকে 11th ক্লাসের বই দিয়ে দেয় এবং বলে যে এটা তুমি পড়ে দেখাও, কিন্তু সেই বইটা আসলে প্লেন ছিল যার কারণে শ্রীকান্ত পড়তে পারে না। এরপর শ্রীকান্ত অন্ধ লোকদের জন্য যে বই বানানো হয় সেই বইটা বের করে এবং সেটা পড়তে থাকে। শ্রীকান্ত সেই বইটাই প্রিন্সিপালকে দিয়ে বলে যে আপনি এই বইটা পড়ে দেখান তো দেখি কেমন পারেন। তখন প্রিন্সিপাল নিষেধ করে দেয় কারণ সে এই বইটা পড়তে পারে না। এরপর শ্রীকান্ত বলে যে এই গেট রুমে বসা যে কোনো মানুষ এই ব্লাইন্ড বুক কেউ পড়তে পারবে না, আর এই জন্য আমরাও প্লেন বুক আসলে কোনোভাবেই পড়তে পারবো না। আর আপনারা সবাই চিন্তা করে দেখেন, যদি এডুকেশন সিস্টেম আমরা অন্ধরা বানাইতাম তাহলে আপনাদের মতো লোকেরা কিভাবে পড়ালেখা করতো, যেটা শুনে জাজও আসলে সব কথা বুঝতে পারে। আর এরপরে শ্রীকান্ত এই মামলা জিতে যায়, সেই সাথে তার কলেজে অ্যাডমিশনও হয়ে যায়। এরপর শ্রীকান্ত এখানে মন লাগিয়ে পড়াশোনা শুরু করে দেয়, সেই সাথে সাথে সে এখানে চেস এবং ক্রিকেটও খেলা শুরু করে, আর এখানেও সে সব কিছুতেই নাম্বার 1 বানিয়ে যায়। এরপর এক্সামেও সে বেশ ভালো মার্ক অর্জন করে যাতে করে আইআইটিতে সে আরামসে সিলেকশন হয়ে যায়। কিন্তু এখানেও সেই একই সমস্যা যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে এখানে ব্লাইন্ড লোকের জন্য কোনো সিট নাই। কিন্তু শ্রীকান্ত চিন্তা করে যে সে শুধুমাত্র পড়তেই চায়, এজন্য এবার সে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপরে কোনো কেস করে না। সে নর্মাল একটা কলেজে ভর্তি হয়ে তার পড়ালেখা কন্টিনিউ করতে থাকে। সেই সাথে সাথে সে ব্লাইন্ড লোকদের সঙ্গে ক্রিকেট খেলাও শুরু করে দেয়। এখানে আসলে শ্রীকান্তের কোনো জবাব ছিল না। এরপর শ্রীকান্ত একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে যেখানে এপিজে আব্দুল কালাম উপস্থিত ছিলেন। সে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করে যে তোমরা বড় হয়ে সবাই কে কি হতে চাও। সেখানে থাকা বেশ কয়েকজন ডাক্তার, ইঞ্জিনিয়ারের কথা বলে। এরপর যখন শ্রীকান্তের পালা আসে তখন সে বলে যে সে এই দেশের প্রথম ভিজুয়ালি ইম্পেয়ার্ড প্রেসিডেন্ট হতে চায়। এটা শুনে কালাম স্যার তাকে তার নাম জিজ্ঞেস করে, আর তাকে দেখে বেশ খুশিও হয় কারণ কালাম স্যারকে সে বেশ পটেনশিয়াল দেখিয়েছিল। এর কিছুদিন পরেই শ্রীকান্ত ব্লাইন্ড ক্রিকেটে ন্যাশনালের জন্য সিলেকশন হয়। সেই সাথে দীপিকা ম্যাডাম বলে যে শ্রীকান্তের সামনের পড়ালেখার জন্য তার এমআইটিতে অ্যাপ্লিকেশন করবে তারা। কিন্তু এখানে মেইন প্রবলেম ছিল যে এমআইটির পড়াশোনার জন্য শ্রীকান্তকে ক্রিকেট ছেড়ে দিতে হবে। এটা শুনে শ্রীকান্ত বলে যে আমার জন্য তো পড়ালেখাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দিন গড়িয়ে মাস গড়িয়ে দিন বলতে থাকে এবং শ্রীকান্তের পড়ালেখাও সামনের দিকে আগানো থাকে। এরপরে আমেরিকার বেশ কিছু ইউনিভার্সিটিতে শ্রীকান্তের সিলেকশন হয় এবং সেখান থেকে সে বস্টন ইউনিভার্সিটিকে বেছে নেয়। এরপর যখন বস্টন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য শ্রীকান্ত রওনা দিয়ে দেয় তখন সে হায়দ্রাবাদ এয়ারপোর্টে একলা ছিল। সেখানে সে অন্ধ এবং একা হওয়ার কারণে তাকে ট্রাভেল করার অনুমতি দেওয়া হয় না। সেখানে থাকা লোকজন বলে যে আপনার সাথে তো কেউ নেই, এজন্য আপনি ফ্লাইটে যেতে পারবেন না। এই কথা শুনে শ্রীকান্তের খুব খারাপ লাগে। এরপর সে সেখানে থাকা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে। এরপর সে প্লেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে সবকিছু তাদেরকে খুলে বলে, এই জন্য বলে যে যাতে চেয়ারম্যানের ভরসা হয় যে সে একলা ট্রাভেল করতে পারবে। এরপর শ্রীকান্তের সবকিছু দেখে তাকে ইউএসএ ফ্লাইটে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। এরপর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর শ্রীকান্ত পড়ালেখা শুরু করে দেয়। এরপর এখানে তার বেশ কিছু বন্ধু বান্ধব হয়ে যায়, আর ঠিক পূর্বের মতো এই ইউনিভার্সিটিতেও এসে সে ভার্সিটির টপার হয়ে যায়। সে এখানে আসার পর বেশ কিছু জিনিস শিখে ফেলে এবং এখানকার লোকজনও তাকে প্রচুর সাপোর্ট করে। একবার তো শ্রীকান্ত বেসবল যখন খেলতেছিল তখন সে বেসবলকে এমন জোরে হিট করেছিল যে সে তো অল রেকর্ডই বানিয়ে দিয়েছে, আর যার ফলে তার ছবিও ম্যাগাজিনের একদম ফ্রন্ট পেজে চলে আসে, আর যার ফলে সে বেশ ফেমাসও হয়ে যায়। এরপর আমরা সোয়াতি নামের একটা মেয়েকে দেখতে পাই যে আসলে হায়দ্রাবাদী ছিল, আর সে শ্রীকান্তের ব্যাপারে সবকিছু দেখে এবং জেনে বেশ ইমপ্রেস হয়ে যায়, আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সে তার সঙ্গে কানেক্ট হয়ে যায়। আর এর কিছুদিন পরে সোয়াতিও ইউএসএ পড়ার জন্য চলে আসে, যেখানে এসে সে শ্রীকান্তের সঙ্গে দেখা করে, আর তাদের দুইজনের মধ্যে কথোপকথন শুরু হয়ে যায়। এখানে সোয়াতি শ্রীকান্তকে বেশ পছন্দ করে, আর সে মনে করে যে শ্রীকান্ত হয়তোবা তার জন্যই বানানো হয়েছে। সেই সাথে সাথে শ্রীকান্ত তার কোম্পানি বেশ এনজয় করতে থাকে, কেননা সোয়াতি তাকে কখনোই ফিল করতে দেয় নাই যে সে একজন অন্ধ। এরপর কিছু সময় পর শ্রীকান্তের এমআইটি কোর্স সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু শ্রীকান্ত পুনরায় ইন্ডিয়া ফিরে যেতে চায় না। সে আসলে চিন্তা ভাবনা করে যে সে ইউএসএ থেকেই একটা জব করে নেবে। এরপর যখন দীপিকা ম্যাডামের কল আসে তখন শ্রীকান্ত তাকে বলে যে সে ইন্ডিয়ায় ফিরে যেতে চায় না, সে ইউএসএ তেই একটা জব করতে চায়। আর তখন দীপিকা ম্যাডামও তাকে কিচ্ছু বলে না, কিন্তু সেম কথাটা যখন সে সোয়াতিকে বলে তখন শ্রীকান্তকে বুঝায়, তাকে বলে যে তুমি যদি ইউএসএ থাকো তাহলে কারো জীবন বদলাতে পারবে না, কিন্তু ইন্ডিয়াতে তোমার মতো
অনেক লোক আছে, আর তুমি যদি ইন্ডিয়াতে যাও তাহলে তুমি তাদের জন্য একটা আদর্শ বানাবে, আর তুমি সেই লোক যে এইসব লোকদের জিন্দেগি পরিবর্তন করে দিতে পারবে, আর এজন্য তাদের সব ফিউচার তোমার উপরেই ডিপেন্ড করতেছে। আর এই সবকিছু শুনে শ্রীকান্তেরও আসলে গিল্টি ফিল হয় এবং সে সবকিছু বোঝে এবং সে পুনরায় ইন্ডিয়া ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে ইন্ডিয়া ফিরে আসে এবং সেখানে এসে সোয়াতির সমস্ত কথাগুলো দীপিকা ম্যাডামকে খুলে বলে। সে বলে যে ইন্ডিয়ান ব্লাইন্ড লোকের জন্য সে এখানে ফিরে এসেছে, আর এটা জেনে দীপিকা ম্যাডামও বেশ খুশি হয়। এবার শ্রীকান্ত বলে যে আমরা ব্লাইন্ড লোকদের জন্য কি করতে পারি। দীপিকা ম্যাডাম বলে যে আমরা তাদেরকে কম্পিউটার শিখাতে পারি, যার ফলে তাদের খুব সহজেই জব পেয়ে যাবে। এরপর তারা একটা কম্পিউটার সেন্টার খোলার ডিসাইড করে এবং কিছুদিন পরেই সেটা খুলে ফেলে, যেখানে বেশ কিছু অন্ধ লোককে কম্পিউটার শেখানো হয়। কিন্তু এখানে একটা প্রবলেম চলে আসে, আর তা হচ্ছে তারা কম্পিউটার কোর্স শেষ করার পর কোথাও কম্পিউটার অপারেটরের চাকরি পায় না। এরপর শ্রীকান্ত তার কম্পিউটার সেন্টারের কোনো ফায়দা না দেখে কম্পিউটার সেন্টার বন্ধ করে দেয়। এরপর শ্রীকান্ত একদিন দীপিকা ম্যাডামকে বলে যে এই লোকদেরকে যখন কেউ জব দিচ্ছে না তখন আমরাই কেন তাদেরকে জব দিচ্ছি না। দীপিকা ম্যাডাম জিজ্ঞেস করে কিভাবে, আর তখনই শ্রীকান্ত দীপিকা ম্যাডামকে প্যাকেজিং বিজনেসের ব্যাপারে কথা বলে। দীপিকা ম্যাডাম বলে এই কাজে তো বেশ কিছু ইনভেস্টমেন্ট লাগবে, সেই সাথে সাথে এখানে তো আমাদের একটা ফ্যাক্টরিও দরকার। তখন সবকিছু চিন্তা করে শ্রীকান্ত কালাম স্যারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে ভাবে যদি কালাম স্যার আমাদেরকে কিছু সাহায্য করে, তখন সে কালাম স্যারের সঙ্গে দেখা করে এবং দেখা করে তার সমস্ত ঘটনা খুলে বলে। কালাম স্যার তার উপর ইমপ্রেস হয়ে তাকে 25 লাখ টাকা ইনভেস্টের জন্য দেয়, যেটা পেয়ে শ্রীকান্ত খুব খুশি হয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছিল যে এত কম টাকা দিয়ে তারা আসলে বিজনেস স্টার্ট আপ করতে পারবে না, কারণ বিজনেসে কমসে কম 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট লাগবে। এরপর ইনভেস্টমেন্টের জন্য শ্রীকান্ত বেশ কিছু লোকের সঙ্গে কথা বলে, কিন্তু তাদের মধ্যে কারো কাছ থেকে সে কোনো ইনভেস্টমেন্ট পায় না। এরপর একদিন শ্রীকান্ত বড় একজন ইনভেস্টর রবির সঙ্গে দেখা করে, যাকে শ্রীকান্ত তার নিজের বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেয় এবং তাকে এও বলে যে কালাম স্যার আমাদেরকে প্রথম ইনভেস্টমেন্টের জন্য 25 লাখ টাকা অলরেডি দিয়ে দিয়েছে। আর এই সবকিছু শুনে রবির আসলে শ্রীকান্তের আইডিয়াটা খুব ভালো লাগে, আর সে সবকিছু ডিসাইড করে তাকে ইনভেস্টমেন্ট করার জন্য অ্যাকসেপ্ট হয়ে যায়। এরপরে শ্রীকান্ত আর রবি মিলে বড় একটা ফ্যাক্টরি কিনে ফেলে, আর তার নাম বলেন্ট ইন্ডাস্ট্রি রেখে দেয়, যেটা ওপেনিং এ বেশ কিছু ব্লাইন্ড লোকদেরকে নিয়ে ওপেনিং করা হয়। এখানে আসলে মেইন কাজটা ছিল যে এই লোকেরা রিসাইক্লিং পেপারকে প্যাকেজিং পেপার মানে আকারে তৈরি করবে, আর এই পুরো ফ্যাক্টরিটাতে শুধুমাত্র ব্লাইন্ড লোকেরাই কাজ করবে, আর যেখানে থেকে সবাই 8,000 রুপি প্রতি মাসে মাইনা পাবে। আর শ্রীকান্ত সেখানে একজন ওয়ার্কারের মতোই কাজ করে এবং সেও মাত্র 8,000 টাকা স্যালারি নেয়। আর আস্তে আস্তে শ্রীকান্তের এই বলেন্ট ইন্ডাস্ট্রি বেশ গ্রো করতে থাকে, আর কয়েক বছরের মধ্যেই শ্রীকান্ত এবং সেখানে থাকা লোকজনদের বেশ কিছু প্রফিট চলে আসে, আর যেটা দেখে রবিও বেশ খুশি ছিল। আসলে যেখানে যেখানে বলেন্ট ইন্ডাস্ট্রি ফেমাস হয়েছে ঠিক এভাবেই হয়েছে, কিন্তু এই সব কিছুর ক্রেডিট আস্তে আস্তে রবির উপরেই যায়, যেটা শ্রীকান্তের একদমই পছন্দ হয় না। তার আসলে ঠিক এরকম লাগে যে আইডিয়া তো তার ছিল, কিন্তু তাকে তো কেউ প্রেস করতেছে না। আর এরপরে শ্রীকান্ত মনে মনে চিন্তা করতে থাকে যে তার বিজনেস আইডিয়ার জন্য তো তার আসলে অ্যাওয়ার্ড পাওয়া উচিত, আর সে চিন্তা করে যে যে কোনো উপায়ে তাকে তার এই অ্যাওয়ার্ড পেতেই হবে। কিন্তু রবির কথা হচ্ছে যে সম্ভবত তোমার এই অ্যাওয়ার্ডটা মিলবে না, কিন্তু শ্রীকান্ত তার জিদে অটুট ছিল। সে বলে যে সে এই অ্যাওয়ার্ড নিয়েই ছাড়বে। এরপরে রবি এবং শ্রীকান্ত দুইজনে মিলে আরেকটা ফ্যাক্টরি কিনে, যেটার মূল্য 6 কোটি টাকা ছিল, আর এই ফ্যাক্টরির মালিককে তারা এই টাকা আগামী 6 মাসের মধ্যে দেওয়ার প্রমিস করে। আর এখানে আমরা দেখতে পাই যে শ্রীকান্তের অ্যাটিটিউড ডে বাই ডে চেঞ্জ হতে থাকে। সে নিজেকে নিজে সবার উপরে চিন্তা ভাবনা করতে থাকে, এজন্য সে দীপিকা ম্যাডাম এবং রবি দুইজনের কারোর সাথেই ভালোভাবে কথা বলে না। সে আসলে নিজে নিজে ধারণা করে যে সে এইসব লোকের থেকে সব থেকে বেশি জানে, আর তার এখানে কোনো লোকের সাহায্যের দরকার নাই। আর এজন্য সে সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্যই নিজের তীক্ষ্ণ দৃষ্টি ক্ষুণ্ণ করতে থাকে। সে ভাবে যে সবকিছু পেলে তার একটা নাম যশ খ্যাতি অর্জন হবে এবং সে একজন বড় ব্যক্তিত্ব ধারণ করবে। আর নিজের নাম বানানোর চক্করে শ্রীকান্ত পলিটিকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন দিব্যা ম্যাডাম তাকে নিষেধ করে, কিন্তু তা নিষেধ করা সত্ত্বেও সে পলিটিক্সে জয়েন করার সিদ্ধান্ত নেয় এবং সেখানকার এমএলএও তাকে টিকিট দেওয়ার জন্য রেডি হয়। এরপর সে দীপিকা ম্যাডামের কথা না শুনে অবাধ্য হয়ে যখন সেখান থেকে চলে আসে এবং সে পার্টি অফিসে এসে দেখতে পায় যে সেখানকার এমএলএ আসলে তার অন্ধত্বর সিম্প্যাথি নিয়ে তাকে আসলে রাজনীতির টিকিট দিতে চায়। তারা আসলে তার এই অন্ধত্বের সিম্প্যাথি নিয়ে ইলেকশন জিততে চায়, এই জন্যই তাকে টিকিট দেওয়া হয়েছে। আর শ্রীকান্ত অন্ধ হওয়ার জন্য পার্টির লোকেরা তাকে মজা বানায়, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। আর এই সবকিছু শুনে শ্রীকান্ত আসলে মনে মনে খুব কষ্ট পায়, আর সে বুঝতে পারে যে সে এখানে এসে সব থেকে বড় ভুলটা করেছে। এখানে থাকা সমস্ত লোকজন তার অন্ধত্বের সুযোগ নিচ্ছে, কিন্তু দীপিকা ম্যাডাম এবং রবি
কখনোই তাকে আজ পর্যন্ত ফিল করতে দেয় নাই যে সে একজন অন্ধ। সে নিজের ভুলটা বুঝতে পারে যে সে রাবি এবং দীপিকা ম্যাডামের সঙ্গে ভুল করেছে, অন্যায় করেছে। এসব কিছু হওয়ার পরে শ্রীকান্ত সোজা দীপিকা ম্যাডামের কাছে চলে যায় আর সে তার ভুলের জন্য তার কাছে ক্ষমা চায় এবং দীপিকা ম্যাডামও তাকে ক্ষমা করে দেয়, কারণ সে তো তাকে নিজের ছেলের মতোই দেখাশোনা করে। এরপর শ্রীকান্ত রবির কাছে গিয়েও তার কাছে মাপ চায়। এরপর রবিও তাকে নিজের বন্ধু হিসেবে বুকে টেনে নেয় এবং তাকে মাফ করে দেয়। এবার শ্রীকান্ত বলে যে আমরা খুব দ্রুতই ওই ফ্যাক্টরির মালিককে 6 কোটি টাকা ফেরত দিয়ে দেব আর অনেক পরিশ্রম করব আমরা। এরপরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায় এবং একদিন সেই সময়টা চলে আসে যেখানে স্পেশাল ক্যাটাগরিতে শ্রীকান্তকে বিজনেসম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপর সেই অ্যাওয়ার্ড ফাংশনে শ্রীকান্ত তার হিম্মত এবং নিজের সেই কর্মদক্ষতাকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য সে একটা স্পিচ দেয়। সে বলে যে আমরা অন্ধ, তাতে কি হয়েছে, আমরা অন্য লোকেদের থেকে কোনো কিছুতেই কম না, এজন্য আমাদেরকে একটা সুযোগ দিয়েই দেখেন সবাই, আমরা সেই সব কাজ করতে পারবো যা একজন নর্মাল লোক করতে পারে। সেই সাথে সে এও বলে যে সে স্পেশাল ক্যাটাগরির অ্যাওয়ার্ডটা অ্যাকসেপ্ট করতে চায় না, কিন্তু যদি তাকে কোনোদিন নর্মাল ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সে সেটা অ্যাকসেপ্ট করবে। আর এই সব স্পিচটা শুনে শ্রীকান্তের জন্য সমস্ত লোক তালি বাজাইতে থাকে আর মানুষের মনের ভিতরে শ্রীকান্তের জন্য অনেক সম্মান, আত্মসম্মান বোধ তৈরি হয়। এই কাহিনীর সাথে সাথেই এই সিনেমাটির এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি আমি আপনাদেরকে ছোট্ট একটা রিভিউ দেই তাহলে বলবো যে এই মুভিটা সবাইকে একবারের জন্য হলেও দেখা উচিত, কারণ এই মুভিটা আপনাদেরকে একটা অন্যরকম মোটিভেশন দিবে। আপনি আপনার লাইফে যা কিছু চান তা অবশ্যই আপনি অ্যাচিভ করতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি ঠিক থাকে। সেই সাথে সাথে রাজকুমার রাও যে পরিমাণ অনবদ্য অভিনয় করেছেন তা আসলে প্রশংসার দাবিদার। তো বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে